বেক্সিমকো শেয়ার লেনদেনে কারসাজি, 9 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে 428 কোটি টাকা জরিমানা। পাচারের অর্থ ফেরাতে দুদকের ডাকে সাড়া নেই, সহযোগিতার আশ্বাস ইইউ। We just had a very good meeting to discuss what the priorities should be and how we can best cooperate. যেসব দেশে টাকা পাচার হয়েছে সেই সব দালিলিক প্রমাণাদির জন্য আমরা মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট পাঠিয়েছি। প্রত্যাশা অনুযায়ী আমরা এখনও সদুত্তর পাইনি। সমবায় ব্যাংক থেকে 12,000 ভরি স্বর্ণ লোপাটে সাবেক চেয়ারম্যান মহির নাম, রহস্যজনক কারণে বাদ যায় চার্জশিট থেকে। দুদকরে তথ্য দিয়েছি, চার্জশিটে নাম আসছে বা যাদের অ্যারেস্ট হয়েছে, তো এদেরকে এরা এখন সাময়িক বরখাস্ত অবস্থায় আছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিএনপি নেতা শাহাদাতকে চট্টগ্রাম সিটির মেয়র ঘোষণা। 2021 সালের নির্বাচনে ফল কারচুপি মামলার রায়, 10 দিনের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ। সড়ক অবরোধ করে আজও পোশাক শ্রমিকদের বিক্ষোভ, যানজটে ভোগান্তি, বেতন না দেয়া কারখানা মালিকদের আইনের আওতায় আর ঘোষণা উপদেষ্টার। বেক্সিমকোর শেয়ার কারসাজির দায়ে 9 ব্যক্তি প্রতিষ্ঠানকে 428 কোটি 52 লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। এদিকে সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি রক্ষণাবেক্ষণে রিসিভার নিয়োগ দিতে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন চেম্বার আদালত। 28 অক্টোবর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে হবে শুনানি। জুলাই আগস্টের হত্যা মামলায় কারাগারে সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। হাতছাড়া হতে চলেছে তার মালিকানাধীন বেক্সিমকো গ্রুপটির সব সম্পত্তি রক্ষণাবেক্ষণে তত্ত্বাবধায়ক নিয়োগের আদেশ রয়েছে উচ্চ আদালতের। এর বিরুদ্ধে আইনি লড়াইয়েও সুবিধা করতে পারছেন না তারা। বেক্সিমকো গ্রুপের একটি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ রাখতে চেয়ে চেম্বার আদালতে আবেদন করেও মঙ্গলবার ফিরতে হয়েছে খালি হাতে। যদিও এ বিষয়ে 28 অক্টোবর প্রধান বিচারপতির আদালতে হবে চূড়ান্ত শুনানি। এদিনও গ্রুপটির আইনজীবী আদালতকে জানান, তত্ত্বাবধায়ক নিয়োগ হলে বিপাকে পড়বেন কয়েক লাখ কর্মচারী। বাংলাদেশ ব্যাংকের আইনজীবী বলছেন, বেক্সিমকোতে রিসিভার নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। রিসিভার সহ অ্যাটাচমেন্ট সহ মানি ব্যাক করানো সহ বা আরও যে আদেশ আছে সব কিছুর জন্য বাংলাদেশ ব্যাংক সামগ্রিকভাবে তাদের করণীয় ঠিক করতেছে এবং সেই মর্মে তারা কাজ চালিয়ে যাচ্ছে। আর রিটকারী আইনজীবী বলছেন, গ্রুপটিতে কর্মরতদের বেতন বোনাস দিতে সালমান এফ রহমানকে মুক্তি দেওয়ার প্রশ্নই ওঠে না। সালমান রহমান যেটা বলেছে, আমি ছাড়া এত লোক বেতন পাবে না, এটা চলবে না। আর কোর্টে যে বলতেছে ওনার তো 4% শেয়ার, সব তো ব্রিটিশ একটা কোম্পানি, ওরা ওন করে। তুমি জেল থেকে না বার হলে তোমার এমপ্লয়িজরা না খেয়ে বেতন না পেয়ে চলবে। এটা আগেও বলেছি, আমি তো কারো এগেনস্টে অন্যায় কোনো আবদার নিয়ে কোর্টে যাইনি। তোমাকে এই গ্রাউন্ডে জেল থেকে ছাড়তে হবে, তাহলে তোমার দরকার কি? তোমাকে যদি জেলেই থাকতে হয়, রিসিভার অ্যাপয়েন্টমেন্ট হোক, তাতে তো কারো কোনো ক্ষতি হবে না। এদিকে বেক্সিমকোর শেয়ার কারসাজির দায়ে 9 ব্যক্তি প্রতিষ্ঠানকে 428 কোটি 52 লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকোর শেয়ার লেনদেনের মাধ্যমে সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় তাদের এই অর্থদণ্ড দেওয়া হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্র, কানাডা, সুইজারল্যান্ড, আরব আমিরাত, সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সবচেয়ে বেশি অর্থ পাচার হয়েছে বলে জানিয়েছে দুদক। তবে এসব দেশ থেকে খুব একটা সহযোগিতা না পাওয়ার অভিযোগ তুলে সংস্থাটির মহাপরিচালক বলেন, পাচার হওয়া দেশগুলোতে 71টি চিঠি দিলেও জবাব পেয়েছেন মাত্র 27টির। এদিন মানি লন্ডারিং ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে কথা জানায় দুদক। পাচার হওয়া অর্থ ফেরাতে দুদককে সহযোগিতার প্রতিশ্রুতি দেয় প্রতিনিধি দলটি।
বিগত সরকারের আমলে 16 বছরে বাংলাদেশ থেকে অন্তত 11 লাখ কোটি টাকা পাচার হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান GFI এর প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য। দুদক বলছে এর মধ্যে কানাডার বেগমপাড়া, আমেরিকা, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড ও সিঙ্গাপুরে সবচেয়ে বেশি টাকা পাচার করেন ব্যবসায়ী, আমলা ও সাবেক সরকারের মন্ত্রী এমপিরা। তবে এসব দেশে চিঠি দিয়ে তথ্য চাইলেও পুরোপুরি সহযোগিতা পাচ্ছে না দুদক। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে FBI সহ বিভিন্ন পক্ষের সঙ্গে দফায় দফায় বৈঠক করছে কমিশন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে দুদকের চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহর সঙ্গে বৈঠক করেন ডক্টর মাইকেল ক্রেজার নেতৃত্বে 4 সদস্যের EU প্রতিনিধি দল। বৈঠক শেষে পাচার হওয়া অর্থ ফেরাতে সহযোগিতার প্রতিশ্রুতি দেন তারা। We are looking at possible cooperation between the European Union and the Anti-Corruption Commission. So we just had a very good meeting to discuss what the priorities should be and how we can best cooperate. তবে দুদক বলছে পাচার হওয়া অর্থ ফেরাতে সহযোগিতার আশ্বাস মিললেও সব চিঠির উত্তর পায়নি সংস্থাটি। যেসব দেশে টাকা পাচার হয়েছে সেই সব দালিলিক প্রমাণাদির জন্য আমরা মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট পাঠিয়েছি। প্রত্যাশা অনুযায়ী আমরা এখনও সংশ্লিষ্ট দেশগুলো থেকে সদুত্তর পাইনি। আমরা এ পর্যন্ত 71টি MLAR পাঠিয়েছি, কেবলমাত্র 27টি দেশ থেকে আমরা উত্তর পেয়েছি। এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের লন্ডনে থাকা 360টি বাড়ির সন্ধানে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। ৭১-এর গণহত্যার জন্য ক্ষমা চাইলে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও স্বাভাবিক হবে, এমনটাই মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এদিকে বাংলাদেশ নিয়ে ভারতের নেতাদের বিতর্কিত মন্তব্য অগ্রহণযোগ্য বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টার জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণ নিয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন উপদেষ্টা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণ সহ নানা বৈঠকের বিষয়ে জানাতে মঙ্গলবার সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। জানান জাতিসংঘের অধিবেশন সহ নানা বৈঠকে প্রধান উপদেষ্টা দেশের চলমান সংস্কারের কথা তুলে ধরেন, আর বিশ্ব নেতারাও বর্তমান সরকারকে সহযোগিতার আশ্বাস দেন। স্পষ্টভাবে উনি বলেছেন, আমি বলেছি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান পাকিস্তানের সঙ্গে দেশের সম্পর্ক স্বাভাবিক, তবে 1971 সালের বর্বরোচিত গণহত্যার বিষয়ে পাকিস্তান ক্ষমা চাইলে দুদেশের সম্পর্ক আরও সহজ হবে। পাকিস্তান যদি এই সাহসটুকু দেখায়, পাকিস্তানের কোনো সরকার, যে তারা আসলে যে এখানে যে ঘটনাটা ঘটেছিল সেটাকে তারা উদ্ধৃত করে এবং বলে যে আমরা এই জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী, এই কথাটা যদি বলে তাতে কিন্তু কোনো দোষের কিছু নেই। সম্পর্ক স্বাভাবিককরণ এবং সহজ রাখা অনেক সহজ হয়ে যাবে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের রাজনৈতিক নেতাদের বিতর্কিত মন্তব্য অগ্রহণযোগ্য বলে আখ্যা দেন উপদেষ্টা। আমরা বিশ্বাস করি যে অভ্যন্তরীণ ব্যাপারে কারণ আগ্রহ উচিত, আমরা কিন্তু যখন সামনাসামনি যখন আমরা কথা বলি, আমরা কাগজে হয়তো লিখি না, এটা কিন্তু আমরা সবসময় বলি যে এই ধরনের বিষয়ে এই ধরনের স্টেটমেন্ট নিতান্ত অনাকাঙ্ক্ষিত। নির্বাচন কখন হবে এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা ইঙ্গিত দেন ডিসেম্বর নাগাদ বিষয়টি খোলাসা হবে। 6টা কমিশন গঠন করা হয়েছে, তাদের নোটিফিকেশন বোধহয় 2-1 দিনের মধ্যে হবে। তাদেরকে 3 মাস সময় দেওয়া হয়েছে, অর্থাৎ এন্ড অফ ডিসেম্বর অথবা আর্লি জানুয়ারি তারা তাদের রিকমেন্ডেশন প্লেস করবে। তখন আরও কিছু স্টেক হোল্ডারের সাথে আলাপ আলোচনার প্রশ্ন আছে, তখন সত্যিকার অর্থে তখনই কিন্তু রোডম্যাপটা ঠিক করা যাবে। তখন তার আগে কিন্তু আপনি রোডম্যাপ ঠিক করতে পারছেন। উপদেষ্টা আরও জানান জাতিসংঘের অধিবেশন ছাড়াও 12টি সভা ও 25টি বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা। আমি আজকে যদি বলি যে 3 মাস অথবা 3 বছর, ইট ডাজন্ট মেক এনি সেন্স। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বিএনপি নেতা ডাক্তার শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করেছেন আদালত। 2021 সালের নির্বাচনে ফল কারচুপি মামলার রায়ে 10 দিনের মধ্যে গেজেট প্রকাশ করে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরীকে অবৈধ ঘোষণা করে দুপুরে এ আদেশ দেন চট্টগ্রামের যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত। এই জয় আনন্দের। এই রায় আইনের শাসন ও সত্য প্রতিষ্ঠার। দীর্ঘ 4 বছর আইনি লড়াইয়ের পর মেয়র হিসেবে বৈধ ঘোষণা করা হলো বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেনকে।
2021 সালে 27 জানুয়ারি চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে প্রিন্ট কপি না দেয়া এবং 4% ভোটকে 22% দেখানো সহ নানা কারচুপির অভিযোগ এনে নির্বাচন ট্রাইব্যুনাল ও যুগ্ম জেলা দায়রা জজ আদালতে মামলা করেন বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন। দীর্ঘ 4 বছর পর মঙ্গলবার দুপুরে যুগ্ম জেলা দায়রা জজ আদালত আগের মেয়র আওয়ামী লীগের রাজাউল করিম চৌধুরীকে অবৈধ ঘোষণা করে ডাক্তার শাহাদাতকে মেয়র ঘোষণা করেন। একই সঙ্গে 10 দিনের মধ্যে গেজেট করে ডাক্তার শাহাদাতকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন আদালত। এই আদেশ প্রাপ্তির 10 দিনের মধ্যে বিচার বিভাগ নির্বাচন কমিশনের সচিবকে আমাকে চট্টগ্রাম সিটি মেয়র দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে। আগের মেয়রের যে মেয়রশিপ ছিল এটা বাতিল করেছে এবং গ্যাজেটটাও বাতিল করেছে। এই মামলায় প্রধান নির্বাচন কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সহ 9 জনকে আসামি করা হয়েছিল বলে জানান আইনজীবীরা। আইনজীবী ও রাজনৈতিক নেতারা বলছেন এই রায়ের মধ্য দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। আমরা 3.5 বছর আদালতের দরজায় দরজায় আমরা ঘুরেছি, আমরা ন্যায় বিচার পাই নাই। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের এই বসে আসার পর আমি মনে করি ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। 2021 সালে সিটি নির্বাচনে 3,69,248 ভোটে নৌকার প্রার্থী রাজাউল করিম চৌধুরীকে জয়ী ঘোষণা করে কমিশন। আর বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছিলেন 52,489 ভোট। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বকেয়া বেতন সহ বিভিন্ন দাবিতে আজও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সাভারের পোশাক শ্রমিকরা। 24 ঘন্টারও বেশি সময় ধরে নবীনগর চন্দ্রা মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা। এই মুহূর্তে আশুলিয়ার বাইপাইলে আছেন রিপোর্টার মোজাফফর হোসেন জয়। সরাসরি যাচ্ছি তার কাছে। জয়, আমি রয়েছি নবীনগর চন্দ্রা মহাসড়কে। আপনারা জানেন যে গতকাল থেকে সকাল থেকে যে সড়ক অবরোধ শ্রমিক বিক্ষোভ কেন্দ্র করে এবং সেই কেন্দ্র করে আজকে পর্যন্ত এখন পর্যন্ত মোটামুটি 36 ঘন্টা কেটে গেলেও কিন্তু মহাসড়কে যে অবরোধ সেই অবরোধ কর্মসূচি এখনো পালিত হচ্ছে। দীর্ঘ সময় ধরে গতকাল থেকে শুরু হওয়া এই শ্রমিকদের অবরোধের কর্মসূচির কারণে কিন্তু পরিবহনে সেক্টরে ব্যাপক প্রভাব পড়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সাভার থেকে বাইপাইল পর্যন্ত এবং বাইপাইল থেকে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত কিন্তু দীর্ঘ 18 থেকে 20 কিলোমিটার সড়ক ধরে তীব্র যানজট পরিলক্ষিত হচ্ছে। মোট কথা যেমনি আপনার সড়ক অবরোধ বন্ধ হয়নি, ঠিক তেমনি কিন্তু শ্রমিকদের আন্দোলনও কমেনি এবং যানবাহনের চাকাও ঘুরেনি। ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি যে শ্রমিকরা গতকাল থেকে শুরু করে আজকে পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত রেখেছে। ফলে কিন্তু রোদ বৃষ্টির মধ্যেই তারা কিন্তু তাদের কর্মসূচি অব্যাহত রেখেছে। তারা বলছেন যে মালিক পক্ষ যে পর্যন্ত তাদের দাবি দেওয়া মেনে না নেবে সে পর্যন্ত তারা এই কর্মসূচি অব্যাহত রাখবে। একই সাথে কিন্তু তারা একটি জিনিস ঘোষণা করেছে যে অর্থাৎ তাদের যে কারখানা বাস্ট গ্রুপ অফ কোম্পানি, একটি কারখানায় কিন্তু আশুলিয়াতে শ্রমিক বিক্ষোভের জের ধরে কিন্তু মানুষের অসহনীয় দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মূলত এই কারখানা 2-3 হাজার শ্রমিক বলছেন, তারা বলছেন যে কারখানা কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ করে দেওয়ার ফলে কিন্তু তাদের যে 3 মাস 13 দিনের যে বেতন অর্থাৎ আপনার শিল্প আইন অনুযায়ী যে 3 মাস 13 দিনের একটি বেতন দেওয়ার আনুষঙ্গিকতা থাকে, সেই দাবিতে তারা কিন্তু তাদের কর্মসূচি অব্যাহত রেখেছে এবং যার ফলে কিন্তু দীর্ঘ 36 ঘন্টা অতিবাহিত হয়ে গেলেও কিন্তু উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা যানবাহনগুলো যেমন রাজধানী ঢাকাতে পৌঁছতে পারেনি, ঠিক রাজধানী ঢাকা থেকে ছেড়ে যাওয়া যানবাহনগুলো কিন্তু উত্তরবঙ্গে পৌঁছতে পারেনি। ফলে হাজার হাজার যানবাহন আটকা পড়ে মানুষের দুর্বিষহ জীবন পার করছেন। এখানে আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকে কিন্তু বিভিন্ন কাঁচা মাল পণ্যবাহী ট্রাকগুলোতে দেখেছি যে পড়ে আছে। একই সাথে কিন্তু আমরা দেখেছি যে গুরুত্বপূর্ণ যে রপ্তানি পণ্য যে পরিবহনগুলো সেগুলোও কিন্তু গন্তব্যে পৌঁছতে পারেনি। তো মূলত এই 36 ঘন্টার দুর্বিষহ জীবন পার করছে রাস্তায় আটকা পড়া মানুষ এবং শ্রমিকরাও রাস্তায় অবরোধ কর্মসূচি অব্যাহত রেখেছে। আশুলিয়া থেকে আমার কাছে এই ছিল শ্রমিক বিক্ষোভ এবং সড়ক অবরোধের সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম সাভারের আশুলিয়া থেকে। হত্যা মামলায় নির্বাচন কমিশনের সাবেক সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমের 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এদিকে সাংবাদিক হত্যা মামলায় সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর রাজিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া হত্যা মামলায় সাবেক এমপি মাহবুবারা বেগম গিনিকে 3 দিন এবং নাজিমুদ্দিন আলম হত্যা চেষ্টা মামলার সাবেক এমপি জ্যাকবের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে নানা শ্রেণী পেশার মানুষের হত্যা মামলায় কাঠগড়ায় দাঁড়াচ্ছেন সেই সময়ের এমপি মন্ত্রী সহ আমলারা।
মঙ্গলবারেও আলাদা হত্যা এবং হত্যা চেষ্টা মামলায় ঢাকার আদালতে তোলা হয় সাবেক 3 এমপিকে। আরও ছিলেন আলোচিত নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব জাহাঙ্গীর। আন্দোলনের সময় ধানমন্ডির ঝিকাতলায় কিশোর আব্দুল মোতালিব হত্যা মামলায় জাহাঙ্গীর আলমের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়া জাতীয় সংসদের সাবেক হুইপ মাহবুবারা বেগম গিনিকে আশুলিয়া থানায় একটি মামলায় 3 দিনের এবং সাভারের বিএনপি সাবেক এমপি নাজিম উদ্দিন আলম হত্যা চেষ্টা মামলায় জ্যাকবের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগমের আদালত। উভয় মামলায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন আসামি পক্ষের আইনজীবী। ডেট অফ অকারেন্সে তাকে ওখানে উপস্থিত থাকতে হবে, কিন্তু এরকম কোনো সুনির্দিষ্ট বক্তব্য এধারে উল্লেখ নাই। শুধু রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্যই তাকে এই মামলাটা গ্রেপ্তার করেছেন। শারীরিকভাবে একজন অসুস্থ মানুষ, একজন নারী হিসাবে আমরা আদালতের কাছে এই প্রার্থনা করেছি, আদালত সদয় বিবেচনা করে তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। নাজিমুদ্দিন আলমকে হত্যার প্রচেষ্টা ঘটনার সঙ্গে এই জ্যাকবের সরাসরি জড়িত থাকার বিষয়টি তদন্তকারী কর্মকর্তা নিশ্চিত হওয়ার পর তাকে এই মামলায় আজকে আদালতে উপস্থাপন করে 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। সাভারের এই এলাকায় দায়িত্ব পড়েছিল এই গিনির। সেখানে গিনি আজকে দেখবেন যে এজাহারে বলা আছে সে গিনি তার মহিলা দলের অনেক সদস্যদেরকে নিয়ে সে সেখানে উপস্থিত ছিল এবং সেখানে সে উপস্থিত থাকার কারণে পুলিশের সহায়তায় সেখানে গুলি ছোড়ে। এই গুলিতে আজকের এই বাদী আহত হয়। এর আগে খিলগাঁও থানায় সাংবাদিক হাসান মাহমুদ হত্যা মামলায় সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে নারায়ণগঞ্জ কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। পরে মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। বিজ্ঞ আদালত যেহেতু আজকেই তাকে সোনারেশ দেখাইছেন, সেজন্য রাষ্ট্রপক্ষ রিমান্ডের বা অন্য কোনো আবেদনের সুযোগ পান নাই। পরবর্তীতে রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ডের আবেদন করা হবে। জামিনের আবেদন করলে পুটাপ মূলে 2টা বাজে শুনানি হইতো। যেহেতু আমরা আজকে বিজ্ঞ আদালতের নিকট জামিন আশা করছি না, সেহেতু ওনাকে হয়রানি না করে আমরা সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণের জন্য সবাই এক সহমত পোষণ করছি। এদিন 2015 এবং 2018 সালে গাড়ি পোড়ানো এবং ভাঙচুরের 2 মামলায় 125 আসামির সবাইকে খালাস দিয়েছেন আদালত। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। সুনামগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুনে একই পরিবারের 6 জনের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতরাতে ধর্মশালার সিমেরখাল গ্রামে আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে আগুন জ্বলতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে 2 নারীসহ 6 জনের লাশ দেখতে পান তারা। ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। তার সাথে কেউ শত্রুতাম নাই, হ্যাঁ কেউ আঘাত করছে না, হেড ডাই নিজেই আত্মা হয়েছে। এটা করে আগুন লেগে তারা 3 ছেলে 1 মেয়ে এবং তারা স্বামী 6 জন মারা যায়। ঘরের দরজাটা ভেতর থেকে তালাবদ্ধ অবস্থায় ছিল, আমরা এসে পেয়েছি। আমরা বিষয়টা তদন্ত করে দেখছি আসলে প্রকৃত ঘটনাটা কি হয়েছে। বাংলাদেশ সমবায় ব্যাংক থেকে 12,000 ভরি স্বর্ণ লোপাট হলো কিভাবে? এ নিয়ে ঘটনার সময় চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মহির দিকে তীর ছুটছেন এক কর্মকর্তা। দুদকের তদন্তে প্রথম দিকে নাম এলেও রহস্যজনক কারণে চার্জশিট থেকে তার নাম বাদ দেওয়া হয়। সাইফুল ইসলামের রিপোর্ট। বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেড বা বিপিআই ব্যাংকটির ভল্ট থেকে 12,000 ভরি সোনা লোপাটের ঘটনা গণমাধ্যমে আসায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের। 2010 সালে নারায়ণগঞ্জ কোঅপারেটিভ ক্রেডিট লিমিটেডের 12 কোটি টাকা ঋণের বিপরীতে 12,000 ভরি স্বর্ণ জামানত হিসেবে নেয় বাংলাদেশ সমবায় ব্যাংক, যার সুদ জমে হয়েছে 10 কোটি টাকা। দীর্ঘ 10 বছরেও ওই ঋণ পরিশোধ করতে পারেনি নারায়ণগঞ্জ কোঅপারেটিভ লিমিটেড। এতে প্রতিষ্ঠানটি দেউলিয়া হয়ে যায়। এই সুযোগ কাজে লাগিয়ে তাদের জামানত রাখা স্বর্ণ 9-6 করে সমবায় ব্যাংকের একটি চক্র। এ নিয়ে দুদক 2020 সালেই তদন্তে নামে। সমবায় ব্যাংকের ওই সময়ের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ সহ 9 কর্মকর্তার বিরুদ্ধে প্রাথমিকভাবে অভিযোগের প্রমাণ পায় সংস্থাটি। পরের বছরের ফেব্রুয়ারিতে ব্যাংকটির 5 কর্মকর্তাকে গ্রেপ্তার করলেও বাদ যান চেয়ারম্যান। পরে মামলাটির চার্জশিট থেকেই তার নাম বাদ দেওয়া হয়। নাম আসে 8 কর্মকর্তার। ইতোমধ্যে মৃত্যুবরণ করেছে একজন। ব্যাংকটির পরিচালনায় একচ্ছত্র আধিপত্য থাকলেও কেন মামলা থেকে বাদ গেলেন চেয়ারম্যান, তার একটা কারণ জানা গেল আরেক আসামির কাচ থেকে। চেয়ারম্যান
করেন ভুয়া গ্রাহক সাজাইয়া বিক্রি করে দিচ্ছে, এরকম একটা উল্লেখ করে দিচ্ছে। অভিযোগ নিয়ে ফোনের মাধ্যমে যোগাযোগ করলে মহিউদ্দিন মহির অন্তত 2টি নাম্বার বন্ধ পাওয়া যায়। সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। তবে যিনি বা যারা চেয়ারম্যানের উপর দায় চাপাচ্ছেন তাদের কি কোনো সংশ্লিষ্টতা নেই এই ঘটনায়? কেননা ভল্ট রক্ষণাবেক্ষণের সাথে জড়িত ছিলেন ওই কর্মকর্তা সহ চার্জশিটে নাম আসা আরো 7 জন। স্বর্ণ ডেলিভারির সময় গ্রাহকদের আমরা যেহেতু ট্যাক্স ওয়ার্ক করছি সেই হিসাবে তো আমাদের সাক্ষ্য থাকবেই, ওই হিসাবে আমাদের মামলা করছে আর কি আমাদের নামে। এখন প্রশ্ন হচ্ছে 12,000 ভরি স্বর্ণ এখন কার দখলে? সমবায় ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক জানান, যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছিল তদন্ত করে ব্যবস্থা নেওয়া হয়েছে। দুদক তো তখন যখন অনুসন্ধান করেছে সময় সময় আমাদের কাছে তথ্য চেয়েছে, আমরা দুদককে তথ্য দিয়েছি। আর আমাদের যে অফিসারদের চার্জশিটে নাম আসছে বা যাদের অ্যারেস্ট হয়েছে, তো এদেরকে এরা এখন সাময়িক বরখাস্ত অবস্থায় আছে। এদিকে বছরের পর বছর পার হলেও মামলার নিষ্পত্তি না হওয়ায় এমন ঘটনা বাড়তে পারে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দেশের মাটিতে বিদায়ী টেস্টে বিরাট কোহলির কাছ থেকে ব্যাট উপহার পেয়েছেন সাকিব আল হাসান। সংবর্ধনা পেয়েছেন সিরিজ কভার করতে যাওয়া বাংলাদেশের গণমাধ্যম কর্মীদের কাছ থেকেও। তবে গ্রিন পার্কে শেষ ইনিংসে ব্যাট কিংবা বলে মনে রাখার মতো কিছুই করতে পারেননি সাকিব। যদিও ম্যাচ শেষে ঠিকই সিক্ত হয়েছেন সতীর্থদের ভালোবাসায়। কানপুর থেকে আরও জানাচ্ছেন মাহবুব রিমন। গ্রিন পার্কে মোটে 6 সেশনে ম্যাচ হার, তবুও ডাগ আউট কিংবা প্রেস বক্স সবাই দাঁড়িয়ে গেলেন একজনের জন্য। সতীর্থরাও এগিয়ে এলেন বিরাট কোহলিও। গ্যালারির চিৎকার ছাপিয়ে নিভৃতে তখন হয়তো বাজছে বিউগলের করুণ সুর। বিদায়ী টেস্টে কেউ কোনো আয়োজন করুক কিংবা নাই করুক, সাকিবকে আলাদা সম্মাননা জানিয়েছেন ঢাকা থেকে এই সিরিজ কভার করতে আসা গণমাধ্যম কর্মীরা। ফুলেল শুভেচ্ছা গ্রহণের পাশাপাশি সাকিব মিটিয়েছেন সেলফি আর অটোগ্রাফের আবদার। 71 টেস্ট ক্যারিয়ারে 130 ইনিংস, যেখানে এ নিয়ে 6 নম্বর বারের মতো 0 রানে ফিরেছেন সাকিব। আগে ঘোষণা দিয়ে রেখেছিলেন ভিন দেশে বনেদি ক্রিকেট আর নয়, কানপুরেই শেষ। তবে পরিবর্তিত পরিস্থিতিতে সাকিবের টেস্ট ক্যারিয়ারের ইতিও দেখে ফেলেছেন অনেকেই, যদি না শেষ পর্যন্ত তার অনুমতি মেলে সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ খেলার। বেলা শেষে সাকিবের এই বিদায় স্মরণীয় আরও এক ভিন্ন কারণে। বিরাট কোহলির কাছ থেকে যে পেয়েছেন বিশেষ উপহার। ভাগ্যের কি অদ্ভুত সমীকরণ। 17.5 বছর আগে টকবগে তরুণ সাকিবের এই টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল ভারতের বিপক্ষেই। হয়তো শেষ টেস্টের প্রতিপক্ষ এই টিম ইন্ডিয়াই, কে জানে। তবে আপাতত কোনো ক্রিকেট নয়, গন্তব্য পরিবারের কাছে মার্কিন মুলুকে। বলা হয় যে দেশে গুণীর কদর হয় না, সে দেশে নাকি গুণীর জন্মই হয় না। আফসোস, আপনার থাকতেই পারে আপনার দেশে একজন সচিন টেন্ডুলকার, ক্রিশ্চিয়ানো রোনালদো, মেসি, মাইকেল জর্ডান কিংবা শুমাখার নেই। গর্ব আপনার হতেই পারে আপনার দেশে একজন সাকিব আল হাসান ছিলেন, যিনি 17 বছরের বেশি দেশকে সার্ভ করার পর ইচ্ছে প্রকাশ করেছেন ঘরের মাঠে শেষ টেস্ট খেলার। তবে সেই স্বপ্ন পূর্ণ হবে নাকি কানপুরই হবে শেষ, সেই উত্তরের জন্য আপাতত অপেক্ষা। মাহবুব রিমন, সময় সংবাদ, গ্রিন পার্ক স্টেডিয়াম, কানপুর, ভারত। এ পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বেক্সিমকোর শেয়ার লেনদেনে কারসাজি, 9 ব্যক্তি প্রতিষ্ঠানকে 428 কোটি টাকা জরিমানা। পাচারের অর্থ ফেরাতে সাড়া নেই, সহযোগিতার আশ্বাস ইইউ। এবং সড়ক অবরোধ করে আজও পোশাক শ্রমিকদের বিক্ষোভ, যানজটে ভোগান্তি। বেতন না দেয়া কারখানা মালিকদের আইনের আওতায় আনার ঘোষণা উপদেষ্টার। এই ছিল সন্ধ্যার সময়, সঙ্গে থাকুন সময়।